বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলেরই একটা গঠনতন্ত্র আছে। যেমন এরকম গঠনতন্ত্র কিন্তু বাংলাদেশ জামাত ইসলামে ছিল এবং সেই সমস্ত গঠনতন্ত্রের মধ্যে কিছুটা সমালোচনা করা যেত যে জামাতের এই গঠনতন্ত্রটা ভালো না বা এটা অ্যাডিশন করা দরকার বা পরিবর্তন করা দরকার। তবে রিসেন্টলি জামাত ইসলাম তাদের দলীয় যে গঠনতন্ত্র, তাদের দলের যে সংস্কার, এই সংস্কারের মধ্যে এমন 5টি সংস্কার তারা এনেছে যেটি সত্যি বিরল। মানে আপনি বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল আছে সেই সমস্ত দলের মধ্যে কিন্তু এরকম সংস্কার আপনি খুঁজে পাবেন না। বর্তমান জামাত যেভাবে আপডেট হয়েছে, আপডেট মানে বুঝতে পারছেন তো, যে আগে যেটা করতো সেটাকে বর্জন করে নতুনভাবে নতুন রূপে দলকে সাজিয়েছে। তো চলুন জামাত কোন 5টি কাজ করে তাদের দলকে সংস্কার করেছে বা আপডেট করেছে যার ফলে তারা জনগণকে তাদের দিকে আকৃষ্ট করতে পারে, সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে একটু আলোচনা করি। বাংলাদেশ জামাত ইসলামী তাদের দলের মধ্যে যে সংস্কারগুলি করেছে তার মধ্যে 1 নাম্বার যে সংস্কারটা করেছে এটি সত্যিই বিরল। অন্য কোনো দলের মধ্যে এই সংস্কারটা আছে কিনা আমার জানা নেই। সেটা হচ্ছে অধীনস্থ নেতাকে ব্যাপক মূল্যায়ন করা। এখন আপনি বলতে পারেন যে ভাই কিভাবে? আচ্ছা, আমি জাস্ট একটা উদাহরণ দিই। উদাহরণের ক্ষেত্রে আমি বলি, বাংলাদেশে এমন কোন দল কি আপনি দেখেছেন যে ওই দলের প্রধান তার একজন নেতার জন্য রাজপথে নেমে আসতে পারে? জামাতের আমির তিনি এটিএম আজহার, তিনি কিন্তু একজন জামাতের নেতা। আমি স্ক্রিনে ছবি দেখাচ্ছি। এটিএম আজহার জেলে বন্দী আছে। জামাতের যিনি সর্বোচ্চ পর্যায়ে তাকে আমির বলা হয় ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান বলেছেন যে, আপনারা দেখেছেন যে কিছুদিন আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে এটিএম আজহারকে যদি ছাড়া না হয় তা আমি স্বেচ্ছায় অ্যারেস্ট হব। বুঝতে পারছেন যে একটা নেতাকে বা তার একজন দলের একজন দায়িত্বশীলকে কতটা মূল্যায়ন করতেছে। আপনি এরকম রেকর্ড কখনো দেখেছেন যে ওবায়দুল কাদের বন্দী হওয়ার ফলে শেখ হাসিনা কখনো বলেছে যে ওবায়দুল কাদেরকে যদি ছাড়া না হয় তাহলে আমি জেল গেটে এসে আমি নিজে অ্যারেস্ট হব? মির্জা ফখরুল আলমগীর অ্যারেস্ট হলে পরে তারেক রহমান কখনো কি বলেছে যে তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যদি ছাড়া না হয় তাহলে পরে আমি নিজে অ্যারেস্ট হব? তো এইটা একটা বিরল একটি ঘটনা আমরা জামাতের মধ্যে দেখতে পাচ্ছি যে একজন নেতার জন্য ওই দলের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন সেটা একটা শফিকুর রহমান, তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলছেন তাকে যদি মুক্তি করা না হয় তাহলে পরে আমাকে অ্যারেস্ট করতে হবে। এটি আমরা অন্য কোনো দলের মধ্যে সহজে কিন্তু আমরা দেখি না। তাহলে এটা বলতে পারি এটি দারুণ একটি সংস্কার জামাতের দলের মধ্যে। এরপর বাংলাদেশ জামাত ইসলামী তাদের দলের মধ্যে 2 নাম্বার যে সংস্কার করেছে সেটা হচ্ছে দলটাকে অনেক বেশি আপডেট করেছে। এখন অনেকে আছে কি জানেন, যারা হচ্ছে একটু মানে ধর্মান্ধ টাইপের। দেখেন, 2টা শ্রেণী মানুষ দেশ এবং ধর্মের জন্য কিন্তু খুব খারাপ। একটা হচ্ছে দলকানা, মানে দল করা ভালো কিন্তু দলকানা ভালো না। ধর্ম পালন করা ভালো কিন্তু ধর্মান্ধ ভালো না। এই ধর্মান্ধ দিয়ে আপনি একটা দেশের কিছু করতে পারবেন না। তো জামাত ইসলাম তারা এত বেশি আপডেট হয়ে গেছে, দেখেন আমি স্ক্রিনে ছবি দেখাচ্ছি, তারা শুধুমাত্র মুসলিম দেশের সাথে সম্পর্ক রাখলে পারে আমার ইমানি শক্তি বৃদ্ধি পাবে, মুসলিম দেশের সাথে আমরা কাজ করব, অন্য কোনো দেশের সাথে কাজ করব না, এই ভ্রান্ত ধারণা থেকে তারা এখন বর্তমানে অনেক বেশি আপডেট। তারা বিজ্ঞানের সাথে, মানে বিজ্ঞান এবং ধর্ম এটা সমানভাবে তারা কিন্তু চালিয়ে নিচ্ছে। এটা চমৎকার একটি ব্যবস্থা আমরা বলতে পারি। অর্থাৎ তারা কাজ করার ক্ষেত্রে তারা সমস্ত দেশের সাথে, এখানে আপনি বলেন ইন্ডিয়া, এখানে আপনি বলেন চীন, এখানে আপনি বলেন যে কোনো দেশ হোক না কেন, তারা কিন্তু এই ধর্মকে যতটুকু পারে, এখন দেখেন পুরোপুরি ধর্মকে প্রয়োগ করা, যেটাকে বলা হয় খেলাফত, এইটা এই দেশে প্রয়োগ করা খুব কঠিন। তো তারপরও যতটুকু, মানে একটা কথা আছে না, মন্দের ভালো, তো মন্দের ভালোর মধ্যে যতটুকু পারা যায় ততটুকু কিন্তু জামাত ইসলাম করে যাচ্ছে, যেটা আমরা বলতে পারি একটি প্রশংসনীয় সংস্কার তার দলের মধ্যে। এরপর 3 নাম্বার যে কাজটা জামাত ইসলাম করেছে তাদের দলের যে সংস্কারের মধ্যে, এটি চমৎকার। সেটা হচ্ছে নারীদের অধিকারে জামাত ইসলাম এখন কিন্তু সোচ্চার। মানে নারীরা ঘরের মধ্যেই থাকবে, নারীরা বাইরে বের হতে পারবে না, এরপর নারীরা কোনো পুরুষের পাশাপাশি কোনো অংশগ্রহণ করতে পারবে না, এই ভ্রান্ত ধারণাটা জামাত ইসলাম কিন্তু দুর্ভিত করেছে। আপনারা দেখেছেন রিসেন্টলি মেহেরপুরের একটি সমাবেশে একজন নারী বক্তব্য দিয়েছিলেন কিন্তু সেখানে, এবং জামাত ইসলাম কিন্তু সুযোগটা করে দিয়েছে, মানে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও তারা কিন্তু সুযোগ করে দিয়েছে। এটা নিয়ে দেখলাম যে বেশ কিছু গোষ্ঠী তারা কথা বলতেছে জামাতকে ইসলাম থেকে বাদ দিতে, অর্থাৎ জামাত ইসলাম এই ইসলামের নাম ব্যবহার করে নারীদেরকে
জনসম্মুখে আনা যাবে না। আমার কি মনে হয় যে জানেন যে ধর্ম শুধু বাংলাদেশের জন্যই। আমরা যদি সৌদি আরবের দিকে তাকাই সেখানে দেখতে পাই যে সেখানে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কাজ করতেছে। আমরা যদি হজের দৃশ্যটা দেখি, হজের মধ্যে নারী পুরুষ একসঙ্গে কিন্তু হজ করতেছে, মানে যতটুকু পর্দা করার সেই পর্যন্ত পর্দা করে তারা সমস্ত কাজ কিন্তু সমান তালি করে যাচ্ছে। তো আমাদের বাংলাদেশের যে সমস্ত এক শ্রেণীর গোষ্ঠী আছে যারা শুধুমাত্র নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখাটাই কি মনে করে ইসলাম। আসলে ইসলাম হচ্ছে এটা ইসলাম না, ইসলাম হচ্ছে সহজ ধর্ম, যেটা আমরা ওলামা মাশাইখদের মুখে শুনি, মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে যে সমস্ত বড় বড় স্কলার যারা ডিগ্রি প্রাপ্ত স্কলার তারা যে সমস্ত ফতোয়া যে ব্যাখ্যাটা দেয় এটা চমৎকার। এদের বক্তব্য শুনলে মনে হয় যে ইসলামটা কতই না সহজ, কিন্তু অন্যদের বক্তব্য শুনলে মনে হয় যে ইসলামের মতো এত কঠিন ধর্ম পৃথিবীতে একটাও নাই। তো এই জন্য যে যত বেশি শিক্ষিত তার মগজটা তত বেশি ভালো। তো এই জন্য জামাত ইসলাম নারীদেরকে একটা ব্যাপক স্বাধীনতা দিচ্ছে এবং জামাত ইসলামের আমিরের আগেও কিন্তু ঘোষণা করেছে যে নারীরা স্বাধীন মতো পোশাক পরিধান করতে পারে, এতে তাদের কোনো আপত্তি নেই। এরপরে 4 নাম্বার যে সংস্কারটা তাদের দলের মধ্যে করেছে সেটা হচ্ছে সহিংসতা, অন্তত এটি করা যাবে না। এই জন্য দেখেছেন যে পাবনায় একটি দলের লোক 4 জন জামাত ইসলামের নেতাকে পিটিয়েছে, তাও ইওনোর রুমে। আপনারা এটা অবশ্যই অনেকে দেখেছেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমে 4 জন জামাতকে উড়াধরা পিটিয়েছে। তো সেখানে তারপর জামাত পাল্টা কোনো প্রতিরোধ বা আক্রমণ তাদের উপরে কিন্তু করে নাই। তো এটি ইসলামের একটি মহান সৌন্দর্য আমরা বলতে পারি। তো এই কাজটার মাধ্যমে জামাত ইসলাম কিন্তু আরো প্রশংসা করেছে। এরপরে 5 নম্বরে জামাত ইসলাম যে সংস্কারটা তাদের দলের মধ্যে এনেছে সেটা হচ্ছে ধর্মকে চাপিয়ে দেওয়া। এর আগে আমরা দেখেছি জামাত ইসলামের কিছু কিছু কাজে যে ধর্মকে চাপিয়ে দেওয়ার মতো কাজ তারা কিন্তু করেছে, কিন্তু বর্তমানে জামাত ইসলাম কিন্তু মডারেশন একটি ইসলামিক দল, যেখানে ধর্মকে অন্যের উপরে চাপিয়ে দিতে হবে এরকম কোনো ইন্টেনশন কিন্তু তাদের মধ্যে নাই। আপনারা রিসেন্টলি দেখেছেন যে বিভিন্ন সংগঠন থেকে দাবি করা হয়েছিল যে রোজার মাসে হোটেল মোটেল ইত্যাদি বন্ধ করার, যদিও জামাতের আমির কিন্তু এটা বলেছিল। এখানে বলতে হয় একটা রাজনৈতিক দল চালাতে গেলে বলতে হয়, কিন্তু এটি কিন্তু বাস্তবায়ন করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেটা কিন্তু দেয়নি। কারণ তারা এটি জানে যে রোজার মাসে এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম এটি সবার দেশ, এই দেশে সবাই বাস করে, অনেক অসুস্থ রোগী থাকে, আবার অনেকে আছে যে প্রচুর হার্ড ওয়ার্কিং করার ফলে ওনারা রোজা করতে পারে না, দিনমজুর। তো তাদের ক্ষেত্রে হোটেল খোলা থাকতেই পারে। আর আমাদের যারা একজন সত্যিকারের রোজাদার, সত্যিকার অর্থে যারা রোজায় থাকে, তাদের ইমানি শক্তি এতটা দুর্বল নয় যে আপনার সামনে কে খাইতেছে বা একটা হোটেল খোলা আছে ওই হোটেল খোলা দেখে আপনার রোজাটা হালকা হয়ে গেল। এইরকম ইমানি শক্তির লোক আসলে কোন জায়গায় পাওয়া যায় আমি জানি না। তো যে ব্যক্তি সত্যি আল্লাহর খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা করে, তার জন্য হোটেল কোনো ব্যাপার না। তারা জোর করে কাউকে নামাজ পড়াতে হবে, জোর করে কাউকে বোরকা পড়াতে হবে, জোর করে কাউকে ধর্ম পালন করতে হবে, হিন্দুদের উপরে জোর করে ইসলামকে চাপিয়ে দেওয়ার মতো কাজ, এরকম ঘৃণিত কাজ জামাত ইসলাম কিন্তু এখনো পর্যন্ত করেনি। বরঞ্চ হিন্দুদের প্রত্যেকটা উৎসবে তাদেরকে সহযোগিতা করেছে। তাদের মন্দিরগুলোতে গিয়ে জামাত ইসলাম কিন্তু পাহারা দিয়েছে, যেটি সত্যি ধর্মের একটি বিউটি অফ ইসলাম যেটিকে বলা হয়। এই বিউটি অফ ইসলাম জামাত ইসলাম তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তো প্রিয় দর্শক, জামাতের যে 5টি সংস্কার করেছে তাদের দলীয়ভাবে, এই 5টি সংস্কার সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।